লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। এখন সকালবেলা আজ আমি আপনাদের সাথে শুক্রবারের ব্লগটা শেয়ার করছি। আজ হচ্ছে আদিয়ানের ট্রিপ, সেজন্য ওর ট্রিপের জন্য খাবার রেডি করছি। যেদিন ট্রিপ থাকে সেদিন সে খুব খুশি থাকে। এর আগের দিন বলে রাখে যে আমার ট্রিপ আছে, তো আমাকে ফুড এনে দিও। ও বাইরের ফুডটা ট্রিপের দিন খুব পছন্দ করে, যদিও স্কুল থেকে ওদের লাঞ্চ দেওয়া হয়, তারপর ও বাসা থেকেই নিয়ে যাবে। এটা সব বাচ্চারাই করে। তো আজকে ওদের লাস্ট স্কুল, ওদের হলিডে চলে আসছে, আবার 2 উইক্সের জন্য হলিডে। আজকে একটু আর্লি স্কুল ক্লোজ হবে, যেমন আদিয়ানের 1:30-তে, আয়াজের 12:30-তে। তো ওদেরকে ওর আব্বু স্কুলে নিয়ে যাচ্ছে, আর আমি এখন নাস্তা রেডি করছি আমার হাজব্যান্ডের জন্য। মনে হয় অনেক দিন পর একসাথে নাস্তা খাবো। ঈদ যাওয়ার পরপরই মানডেটা পেলাম, তারপর তো জবে চলে গেলাম। এখন মনে হচ্ছে যে অনেক দিন পর একসাথে নাস্তা খাচ্ছি। আর আমাদের টাইমে তো মানে খাওয়া দাওয়া খুবই কম ছিল। এখনও চাচ্ছি একটু কম খেতে, কিন্তু জানি না কি হয়। আমি বলি, আবার দেখা যায় কিছুদিন পর আবার খাওয়া শুরু হয়ে গেল এরকম। তো দুজনের জন্য ডিম নিয়ে নিলাম, রুটি নিয়ে নিচ্ছি, আর সবজি তো করা আছে। তো আজকেই সবজি শেষ হয়ে যাবে, আজকে বিকেলবেলা আবার দেখা গেলো রান্না করতে হবে। তো খাওয়ার পর আমি ঠিক করেছি যে আমরা দুজন মিলে বের হব। ও জবে চলে যাবে, ও আমাকে আজকে সময় দিতে পারবে না। আর আমি একটু খাদিতে যাব, কারণ খাদি থেকে মেসেজ এসছে যে ওদের সেল শুরু হয়েছে, সেজন্য। তো যদিও আমার কেনাকাটার ইচ্ছে নেই, তারপর মনে হলো যে না, একটু দেখে আসি। যদিও এবারকার খাদির কালেকশনগুলো আমার খুব বেশি একটা ভালো লাগছিল না, তারপরও আর কি দেখতে যাওয়া, অনেক দিন পরে যাব। আর বাচ্চাদের যেহেতু খুব আর্লি ছুটি হয়ে যাবে, আর আদ্রিতা আজকে ওর ফ্রেন্ডের বার্থডেতে চলে যাচ্ছে। ও খুব মানে আয়োজন করছে, ওর স্কুলের ফ্রেন্ড, ওরা টুইন, ওদেরকে অনেক আগে একবার দেখিয়েছিলাম আমার ব্লগে। তো ওদের বার্থডে, সেজন্য ও ওদের বাসায় আজকে যাবে, সেজন্য প্রিপারেশন। ও একদম 12-এর মধ্যে ওর বের হতে হবে, ওর ফ্রেন্ড আসবে গাড়ি নিয়ে, ওকে নিয়ে যাবে, মানে ওর একটা বান্ধবী মিলে একসাথে সেলিব্রেটটা করবে। তো আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে 12-এর মধ্যে চলে যেও, আমি 12:30-তে আজকে চাবি দিয়ে দিব। তারপর 1:30 পর্যন্ত আমি স্কুলে বসে থাকবো আদিয়ানের জন্য, আদিয়ানকে নিয়ে আমি বাসায় আসবো। এমনটাই আসলে প্ল্যান হয়েছে। দুজনে নাস্তা খাচ্ছি, আর চিন্তা করছিলাম, অনেকেই মেসেজ দেয়, অনেকেই আমার কাছে জানতে চায় যে আপু এমন এমন প্রবলেম। আসলে সবার প্রবলেমের কথা আবার এখানে বলাও নিষেধ, তো সবারটা শেয়ার করি না, যেটা শেয়ার করা যায় সেটাই করার চেষ্টা করি। অনেকে যারা নতুন বিয়ে হয়েছে 1-2 বছরের জন্য, অনেকের ধারণা যে এই যে আপুর ব্লগ দেখছি বা আন্টির ব্লগ দেখছি, আন্টি কত সুন্দর একা এক বাসায় থাকছে, তারপর যখন খুশি তখন ওয়েস্টফিল্ডে যাচ্ছে, যখন খুশি তখন তার ইচ্ছে মতো জিনিস কেনাকাটা করছে, আর আমার লাইফটা কেন অত কষ্টে। এটা অনেকেই ভাবে। আসলে আমি 23 বছর পরে এখন আমার এই পজিশন, বা আরও কয়েক বছর আগে থেকে এটা শুরু হয়েছে। একটা মেয়ের জীবনে বা একটা সংসার লাইফে বিভিন্ন ধাপ থাকে। যেমন প্রথম বিয়ে হলো, তখন শ্বশুর বাড়ির বাপের বাড়ির মানে একটা বড় টর্চারিং পিরিয়ড থাকে, এটা বিভিন্নভাবে হতে পারে, সেটা পার করে আসতে হয়। তারপর পড়াশোনাটার কথাটা বাদই দিলাম, পড়াশোনা তো একটা হেডেক থাকেই। তারপর তারপর তুমি প্রেগনেন্ট হলে বা প্রেগনেন্ট দেরি হচ্ছে, তার জন্য একটা ধাক্কা খেতে হয়। তখন হাজব্যান্ডটা ইয়াং থাকে, হাজব্যান্ডের কাছ থেকে বিভিন্ন রকম কথা শুনতে, অনেক কিছু গেল এক ধাক্কা। তারপর বাচ্চাটা যখন হলো, তখনও দেখবে হাজব্যান্ডটা খুব ইয়াং থাকে। সব হাজব্যান্ড সময় দেয় না, অফিসের অজুহাত থাকে, বিজনেস থাকে, সবাই সময় দেয় না। আর যদি তুমি বিদেশে একা থাকো, সেটা তোমার একা একা পালতে হলো, তখন খেলে একটা ধাক্কা। তারপর বাচ্চাদের স্কুল হলো, হ্যাঁ, বাচ্চাদের স্কুলে আনা নেওয়া, তখন আরেকটা ধাক্কা খেলে। তারপর বাচ্চারা যখন একটু বড় হলো, যেমন আমি আমার বাচ্চাদের পালতে গিয়ে আমি একদম কালো কুচকুচা হয়ে গিয়েছিলাম। কেন হয়েছে? আমি তখন এই মোটা হয়ে গেলাম, এই কালো হয়ে গেলাম, বাচ্চা একা একা পালছি, ঘুম হচ্ছিল না ঠিক মতো, মানে বিভিন্ন ডিপ্রেশনে ভুগছিলাম, যার ফলে এই মোটা হয়ে গিয়েছিলাম।
আর কালো হয়ে গিয়েছিলাম। আমার নিজের কাছেও কিছু ভালো লাগতো না, এরকম। তো আস্তে আস্তে আদিয়ানের ফুল টাইমটা হলো, এই কথাগুলো আমি অনেকবার বলেছি, আবার রিপিট করছি। নতুন নতুন যারা বাচ্চারা সংসার শুরু করেছে আমার কাছে 18, 19, 20 বছর, 25 বছর, এদের সবাইকে আমার কাছে বাচ্চা মনে হয়। আমি সবসময় ওদেরকে বাচ্চা বলে কথা বলি। তো ওরা যেন একটু শিখতে পারে, কারণ আমি যখন ওই সময়টাই ছিলাম আমাকে শেখানোর মতো কেউ ছিল না। আমি বড় ছিলাম, আমার মাও খুব লাজুক টাইপের ছিল, অত যে কথা বলতো তা না, তবে কিছু কিছু কথা মায়ের খুব মেনে চলতাম। তো আমার মনে হয়েছে যে না, আমি যখন ব্লগ শুরু করেছি তখন মনে হয়েছে যে না, আমি সবাইকে, আমি যতটুকু জানি, আমি সবার কাছ থেকে যতটুকু নিয়েছি, সব কিছু মিলে আমি সবাইকে একটা জ্ঞান দেব। সেই চিন্তাধারা থেকেই কিন্তু আমার ব্লগটা শুরু করা। আমার প্রথম থেকেই দেখবা ব্লগের মধ্যে এই টাইপের সাংসারিক কথাবার্তাগুলোই বেশি থাকে। আচ্ছা, তো সেই ধাক্কাগুলো সয়ে বাচ্চারা এখন স্কুলে যাচ্ছে ফুল টাইম, যার ফলে আমি একটু ফ্রি হয়েছি। এখন যেমন আমি একটু ঘুরছি ফিরছি, এমন একটা সময় ছিল আমি কারো বাসায়ও যেতে পারতাম না। এই ওয়েস্টফিল্ড তো দূরের কথা, ওয়েস্টফিল্ডে আমি মাসে একবারও আসতে পারতাম না যখন আমরা ক্যাথরিন রোডে থাকতাম। আমি গ্রিন স্ট্রিটে বাজার করে বাসায় চলে যেতাম, এরকম একটা অবস্থা ছিল। তো এখন যেহেতু ফ্রি টাইম, বাচ্চারা ফুল টাইম, বা বাচ্চাদের আনা নেওয়ার হেডেকটা কিছুটা হলেও কমেছে, দেখা গেলো ওরা মাঝে মধ্যে একাই চলে আসছে বা আমি যাচ্ছি এরকম। তো যার ফলে আমার একটু স্বাধীনতা আমি পেয়েছি। আর বিশেষ করে এখন বেশি দেখানো হচ্ছে আমি ব্লগ করি বলে, তা না হলে কিন্তু অতবার আমি যেতামও না, যে না একটু ঘুরে ফিরে ভিডিও করে দেখাই সবাই দেখুক, তাহলে একটা ব্লগ তৈরি হয়ে গেল এরকম। তো প্রথমেই কারো সুখ দেখে বা সেই 10 ভরি সোনা পরে ফেললো, সেই গাড়িটা কিনে ফেললো, এগুলো দেখে কখনো আফসোস করবে না। সবার জীবনে মানে কি বলে লুকায়িত কষ্ট আছে, সবাই বলবে না, সবাই বলবে না, কারণ এই কষ্টগুলো অতিক্রম করে সবাই কিন্তু এসছে। আমার বাসায় ঈদের দিন যতগুলো ফ্রেন্ডকে তোমরা দেখেছো, প্রত্যেকটা ফ্রেন্ডের স্টোরি আছে। অনেকেই অনেক গোল্ড পরে এসছে এলো, গোল্ডগুলো আমি সেভাবে ক্লোজ করে দেখাইনি। এক একজন প্রায় 10-15 ভরির মতো, মানে এখন তো গোল্ডের হিসাবটা অন্যরকম থাকে, অনেক ভারী ভারী কিন্তু ছোট ছোট দেখা যায়। কিন্তু এই গোল্ড পরা দেখলেই যে ভাববা অনেক সুখে আছে বা এসে তা না, তারাও অনেক কষ্ট, অনেক স্ট্রাগল করে কিন্তু এই পর্যন্ত এসছে। তো প্রত্যেকটা সংসারেই অশান্তি। তবে আমার কাছে মনে হয় যে বাচ্চাগুলো যারা সংসার শুরু করেছে তারা যেমন 35 বা 32 এই রকম বয়স হলেই আমার মনে হয় ওরা বুঝতে পারে যে আসলে আমাদের প্রথম থেকে কি ভুল ছিল বা শ্বশুরবাড়ি আমাদের সাথে কি ভুলটা করেছে। তাই শ্বশুরবাড়ির মানুষদেরও উচিত বাইরে থেকে যে মেয়েটা আসলো, যদি মনের মতো বিয়েটা হয় বা আমাদের প্রপোজাল মতো বিয়েটা হয়, যে না মেয়েটা আসছে ওকে আমি আদর করি। আর মেয়েটারও উচিত যে না আমাকে তো ওনারা দেখে শুনে এনেছে, আমি ওনাদের মন মতো একটু চলি, বা আমি যখন একা একটা ছেলেকে বিয়ে করব ওনাদের মন মতো ছাড়া, তখন আমি আরেকটু বেশি স্যাক্রিফাইস করি, কারণ ওনারা তো আমাকে পছন্দ করে আনেনি, আমি তো একা একা বিয়ে করেছি। তো সব কিছু চিন্তা করে যেই মেয়েগুলো একটু জ্ঞান বুদ্ধি রাখে তারাই কিন্তু ভালো করতে পারে। আর বাপের বাড়ির সাপোর্ট যেসব মেয়েদের একটু বেশি বা আহ্লাদ বেশি, সেসব মেয়েদের আমি দেখেছি সংসার তাড়াতাড়ি ভেঙে যায়। তাই বাপের বাড়ির সাপোর্ট একটু কম যারা পায়, একটু চিন্তা করে দেখবেন যারা আমার ব্লগ দেখছেন, তারাই কিন্তু সংসারে বেশি মনোযোগী হয়। তো এগুলো এই জন্যই বলা, বিভিন্ন পরিস্থিতি জেনে বিভিন্ন জনের কথা শুনে আমি কথাগুলো বললাম। তো সবাই সবার সংসার নিয়ে সুখে থাকো। হাজব্যান্ড কয়বার চেঞ্জ করা যায় বলো? একবার চেঞ্জ করলা, সেকেন্ড হাজব্যান্ড সব ছেলেরা একই রকম। তুমি ভালো ছেলে তখনই পাবা যখন তুমি খুব বড় লোকের একটা মেয়ে, তুমি খুব গরিবের গ্রামের একটা ছেলেকে বিয়ে করেছো, পড়াশোনাও খুব কম জানে, তার জবেরও কোনো ঠিক নেই, তখন তুমি তাকে উঠতে বসলে উঠবে, বসতে বসলে বসবে। তাছাড়া একটা শিক্ষিত ছেলে একটা ভালো জব করে, ভালো বিজনেস করে, সে তোমার কথায় অত উঠা বসা করবে না, কারণ তার একটা পার্সোনালিটি থাকবে। কিন্তু তাকে তোমার ম্যানেজ করে চালাতে হবে। যদি ম্যানেজ করতে পারো তাহলে তোমার মন মতো 100-এ মানে 60 তুমি পেয়ে যাবা। তাই সবসময় আমি বলে আসছি
পর কখনো আপন হয় না, তাদের সাথে আমাদের কোনো ব্লাড রিলেশন নেই, তাদের সাথে জাস্ট কবুল বলে বিয়ে হয়েছে। তাদের সাথে তুমি ঘুমালা বলেই যে তোমার জন্য সে দেওয়ানা হয়ে গেল এমন কোনো কথা নেই। তাদের মা বাবা, তাদের ব্লাড রিলেশনে তাদের সাথে তাদের একটা সম্পর্ক ভালো থাকবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তবে তুমি চিন্তা করতে পারো, কই আমার ননদটা তো তার শ্বশুরবাড়ি নিয়ে খায় না, আমি কেন খাবো? ওই চিন্তা ভাবনা থাকলে তুমি জীবনও সুখী হতে পারবে। ওনারা খায় না, ওনাদের ফলাফল ওনারা পাবে, পেয়ে যাচ্ছে। আমি ভালো, আমি খাচ্ছি, এটা যদি চিন্তা করতে পারো তাহলে তুমি অনেক সুখী হবা। এই হচ্ছে কথা আর কি। তো সবাই সব দিক দিয়ে সুখে থাকো। অনেক কমপ্লেন শুনি, অনেক মেসেজ আসে, আমি চাই সবাই সুখে থাকো। সবার হাজব্যান্ডই প্রথমে একটু অন্যরকম থাকে, এমনও আমি দেখেছি। আমার নিজের ফ্রেন্ড, তার হাজব্যান্ড একসময় অনেক খারাপ ছিল, সব দিক দিয়ে খারাপ ছিল, মেয়ে বলো, তারপরে ড্রিঙ্কস করা বলো, সব কিছু দিয়ে সে খারাপ ছিল। কিন্তু সেই মেয়েটার ধৈর্য সব কিছু মিলিয়ে আস্তে 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 এখন আমার সেই ফ্রেন্ডটা কিন্তু অনেক সুখে আছে। তো বারবার চেঞ্জ করে আমি জানি না কোনো ফলাফল হয় কি না, তবে সুখে থাকুক সবাই, দোয়া করি। আমি অনেক বছর আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম যে আমাদের অফিসে একজনের পরকীয়ার জন্য তার প্রেমের বিয়েটা 2 বাচ্চা সহ ভেঙে গেছে। তো ভাইয়াও কিন্তু বিয়ে করে ফেলেছে, ভাবিও কিন্তু লন্ডন থেকে চলে গিয়েছে আমেরিকাতে 2 বাচ্চা নিয়ে, এবং উনি ওখানে একটা ভালো ফ্যামিলির ছেলেকে বিয়ে করেছে। আমাকে মাঝে মধ্যে ফোন দেয়, আমি শুনি। তো উনি বলে যে উনি খুব ভালো আছেন, বাচ্চাদের ওই ভাই খুব আদর করেন, উনিও ওনার ওয়াইফকে ডিভোর্স করে চলে আসছে। তো এই ভাইও ওনার ওয়াইফকে নিয়ে ভালো আছে। তবে আমার কাছে কেন জানি মনে হয় খুব প্যাচ গোস 3টা ফ্যামিলি। হ্যাঁ, একটা হচ্ছে ভাইয়ার আর ভাবির প্রথম ফ্যামিলি, এখন ভাইয়ার আরেকটা ফ্যামিলি, 2টা, এই ভাবির আর ওই ভাইয়ের একটা ফ্যামিলি, 3টা ও 4টা, ভাইয়ার আবার আগের ঘরের ফ্যামিলি, ভাবি যার কাছে বিয়ে বসছে। তো 4টা ফ্যামিলি কেমন না একটু উল্টাপাল্টা লাগে না? আর আমার কেন জানি মনে হয় এই বাচ্চাগুলো আপসেট থাকে। এটা শুধু ভাবির না, অন্য সবার বাচ্চাই বাবা মায়ের সাথে যে একটা বেড়ে ওঠার সে পরিবেশটা কিন্তু পাচ্ছে না। যত স্টেপ ফাদার স্টেপ মাদার আদর করুক, আপন মা বাবার মতো কি আর কেউ হয়? আমার তো মনে হয় না। এই আর কি। তো সবাই সব দিক দিয়ে সুখে থাকো। আজকের ব্লগটা আসলে কিছু মানুষকে জ্ঞান দেওয়ার জন্যই ব্লগটা করা। তো জানি না কে কতটুকু জ্ঞান নিতে পারবে। দোয়া করি আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক। আর আমি সবসময় সবার জন্য দোয়া করি। আমি তোমাদের কাছ থেকে একটা দোয়া চাইবো। আশা করি যারা ব্লগটা দেখছো সবাই আমার জন্য দোয়া করবে। সেই দোয়াটা হচ্ছে কি, আমার হাজব্যান্ড এবার হজে যাচ্ছে, 31শে মে হচ্ছে ওর ফ্লাইট। আমি মন থেকে যাই, আমার হাজব্যান্ডের জন্য আপনারা সবাই দোয়া করেন, ওর হজটা যেন কবুল হয়। আমি আমার হাজব্যান্ডকে অনেক বুঝিয়ে শুনিয়ে হজের জন্য রাজি করেছি, না তোমার যেতেই হবে, আমার মনে আমার টাকার প্রবলেম না, আমি জোগাড় করে দেব, তুমি চিন্তা করো না। তো আমি খুব চাই আমার হাজব্যান্ড খুব ভালোভাবে হজ করে আসুক, আল্লাহর হজটা কবুল করুক। সে খুব ভালো একজন মানুষ। যদিও বিভিন্ন পরিস্থিতি পার করে আমরা এসছি, তারপর আমি বলবো আমি আলহামদুলিল্লাহ অনেক সুখী আমার হাজব্যান্ডকে পেয়ে। সে সত্যিই খুব ভালো মানুষ। তো সবাই দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ যেন ওনাকে ভালোভাবে নিয়ে যায়, ওনার হজটা কবুল হয়, আবার যেন আমাদের মাঝে সুন্দরভাবে ফিরে আসে। আর আমি যাইনি কেন, এটা অনেকের প্রশ্ন। আমার বাচ্চারাও ছোট, আমার এখানে তো কোনো রিলেটিভ নেই যার কাছে আমি বাচ্চাদের রেখে যেতে পারি। আল্লাহ সবার মনের কথা তো জানে, তাই না? তো আমি চাই নেক্সট টাইমে যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়, আমার হাজব্যান্ডের সাথে আমি আবার সেকেন্ড টাইম যাব। আর যদি তাও না হয় আবার ওমরায় যাব। আর যদি হজের জন্য আল্লাহ আমাকে কবুল করে ফেলে, আমি আমার 2 ছেলে আছে, আমার হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডের সাথে, আর আমার আগে হাজব্যান্ড যদি চলে যায় আমার 2 ছেলের একজনের সাথে ইনশাল্লাহ আমি যাব। এটাই হচ্ছে আমার ইচ্ছে। আমার কোনো তাড়াহুড়া নেই, কোনো কাজে আমার তাড়াহুড়া নেই। আমি ধীরে সুস্থে, আমি কোনো দিন কারো টাকার উপরে লোভ করি না। আমার কাছে মনে আমার 100 টাকা আছে, আমি 100 টাকা নিয়ে আমি অনেক খুশি। তবে 100 টাকা আমি এমনভাবে খরচ করি মানুষ যেন ভাবে আমি 1,00,000 টাকা খরচ করেছি। আমি সেইভাবে সুন্দরভাবে সব গুছিয়ে করতে পারি। অনেক কথা বলে ফেলি, তাই না? আচ্ছা, হাঁটতে হাঁটতে আমি কিন্তু ওয়েস্টফিল্ডে গিয়ে তারপর আমি
খাদিতে গিয়েছিলাম, সেল চলছে। সবগুলোতে সেল না, কিছু কিছু আইটেমে যেগুলো আমার পছন্দ হয়নি, যদিও হাতে অনেকগুলো নিয়েছিলাম। তারপর হঠাৎ করে মনে হলো যে না মুন্নি, তোমার আলমারিতে অনেক কাপড়, প্লিজ তুমি নিও না। নিজের সাথে কথা বললাম, তখন সবগুলো কাপড় রেখে আসলাম। মনে হলো যে ওগুলো আগে পরো, তুমি যদি এবছর নাও কিনো সমস্যা নেই। ঈদেও কিন্তু আমি সেই কাজটা করেছি, সেজন্য গোল্ডের আংটিগুলো কিনেছিলাম যে না এমন একটা কিছু কিনি যেটা আমার সন্তানদের জন্য কাজে লাগবে। আর কত ড্রেস কিনবো, এখানে ড্রেস তো নষ্ট হয় না, তো সেই জন্য কেনা হলো না। তো বাচ্চাদের যেহেতু 12:30 এবং 1:30টায় ছুটি হবে, তো এখন বাজে হচ্ছে 11:15। তো ভাবলাম যে কিছুক্ষণ আমি জন লুইসে ঘুরি। আমাদের বাসার সোফাটা একদম নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে একটা সোফা চেঞ্জ করা দরকার। দেখেন এক একটা সিঙ্গল সোফার কত দাম, বাংলাদেশের হিসাবে বলি 2 লাখ, 3 লাখ, 2.5 লাখ এক একটা সিঙ্গেল চেয়ারের দাম। তো এই কালারটা যেহেতু আমরা একবার ইউজ করেছি, আর আমার রুমে কেন জানি মনে হয় আমার এই কালারটাই মানে স্যুট করে। তো আমার হাজব্যান্ডকে বলেছি যে আমাদের সোফাটা চেঞ্জ করা দরকার। আমার হাজব্যান্ড বললো এখন না হলেও হবে, থাক আস্তে ধীরে করি, এই সেই। আমি বললাম ঠিক আছে, তুমি যখন মনে করো সেটাই করো, কিন্তু দেখতে থাকি। আর জন লুইস থেকে তো অবশ্যই কিনবো না, জন লুইসের দামটা অনেক বেশি, হয়তো বা ডিএফএস বা আগে যেখান থেকে হারভেস্ট থেকে কিনেছিলাম সেখানেও একটু দেখবো। তো দেখা যাক। এই হচ্ছে আরেকটা কালার, এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে। আমার মনে হয়েছে যে এই টাইপের কালার নেওয়া যেতে পারে। তবে লেদারটা আমরা একটু প্রেফার করি, কেন বাচ্চাদের ঘর তো, আমার বাচ্চারা তো একটু দুষ্ট বেশি, সেই জন্য মনে হয় লেদারের সোফাটা হলে ওরা নষ্ট কম করে। কিন্তু হঠাৎ করে জানি না কিভাবে সোফাটা এক সাইড ছিঁড়ে গিয়েছে। ঘোরা হয়ে গেল। জন লুইসে আজকে একটা নতুন জিনিস দেখলাম যে ঈদের ড্রেস আর পাঞ্জাবি পরিয়ে সাজিয়ে রেখেছে। আমার কাছে সত্যি আশ্চর্য লাগলো, এমনটা আমি আগে কখনো দেখিনি। কিছু গ্লাস দেখছিলাম, ডিএনজি গ্লাস 350 পাউন্ড, 400 পাউন্ড, এত দাম গ্লাসের, যেখানে 10 পাউন্ড 5 পাউন্ড হলে সুন্দর সুন্দর গ্লাস পাওয়া যায়। তো একটু দেখলাম, দেখার পর মনে হলো যে না এখন বের হয়ে যায়। বের হওয়ার পর মনে হলো হাতে একটু টাইম আছে, মুনসনটা আর টাইগারটা একটু দেখে আসি। তো আগামীকাল ফ্রেন্ডের বাসায় বেড়াতে যাব, তো ওনার জন্য কি গিফট নেব একটু চিন্তা করছিলাম। ব্যাগের শপে আসছি, ব্যাগ দেখছিলাম যে কোন ব্যাগটা, উনি আবার সুন্দর সুন্দর ব্যাগ পছন্দ করে। তো খুব দাম দিয়ে দেওয়ার তো আর ইচ্ছে নেই, মোটামুটি একটা দামের মধ্যে দেখছিলাম যে আসলে কোনটা ভালো হয়। তো দেখি যদি পছন্দ হয় তবে আগামীকাল সকালবেলা এসে নিয়ে যেতে পারবো, কারণ আগামীকাল ইভিনিংয়ে আমি বেড়াতে যাচ্ছি। আমি টাইগারে চলে আসছি। টাইগারে তো স্টার উপলক্ষে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে। আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে, এই খরগোশের উপরে এটা কিন্তু একদম ফিক্সড করে লাগানো, খুব সুন্দর লেগেছে। কিন্তু দামটা একটু বেশি, 12 পাউন্ড ছিল আমার কাছে বেশি। যাদের টাকা আছে এদের কাছে কমও হতে পারে। আমার কাছে মনে হয় এটা 3-4 পাউন্ড হলে আমি কিনতাম, এরকম আর কি। এগুলোও সুন্দর ছিল, একদম মনে হয় না যে রং, আমি তো খুব আর্ট করতাম ছোটোবেলায়, আমার এই টাইপের একটা রং রাখার জন্য মানে কি বলে প্লেট ছিল। আমি কিন্তু ছোটোবেলায় খুব আর্ট করতাম, যার ফলে আমার বাচ্চাগুলো এরকম হয়েছে। আমার হাজব্যান্ড বলে যে তোমার মতো আমার বাচ্চারা শুধু আর্ট করে। আদ্রিতা, আদিয়ান ওরা যে আর্ট এত পছন্দ করে, আয়াজও পছন্দ করে, ওরা আমার এই আর্টের এটা পেয়েছে। আমি ছোটোবেলায়, আমি কত ছোটোতে আমি বলি, আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমি কিন্তু অনেকে সায়েন্সের বুক করে দিতাম, যার ফলে আমি কিছু আর্ন করতে পারতাম। আমার টিচার বলতেন যে তুমি তো খুব ভালো আর্ট করতে পারো, তো সায়েন্সের কিছু স্টুডেন্ট আছে ওদের খাতা কি তুমি করে দিতে পারবে? হ্যাঁ পারবো স্যার। তো আমাকে এনে দিতেন, আমি কিন্তু সেই ছোটোবেলার থেকে একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর আর্টগুলো করতাম, মানে কঠিন কঠিন। আমার বাসার সিটিং রুমের আর্টগুলো আমি করতাম, আমার ভালো লাগতো। আমার মা অনেক সময় অবাক হয়ে যেতেন যে তুমি কখনো আর্ট শেখোনি, কি সুন্দর করে আর্ট করো, আমাকে বলতেন। তা আমার কাছে সব সময় কেন জানি মনে হয় সব কিছু আল্লাহ প্রদত্ত। যেমন আদ্রিতা কিন্তু কখনো আর্ট শিখেনি, আদ্রিতা এত সুন্দর আর্ট করে মাশাল্লাহ, যার ফলে ও কিন্তু এবার আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং পড়ছে আর্টের জন্য আর ম্যাথের জন্য। ওর সব কিছুতে স্টার ছিল, যে যে সাবজেক্টগুলো দরকার, মানে আল্লাহ প্রদত্ত। ও কোথায় পড়বে কি করবে, আমি দেখলাম সব কিছু আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রাখে। যাক, আল্লাহ আমার 3টা বাচ্চাকে নেখায়েত দেখ, ওদের হেদায়েত দান করুক, আমি শুধু এই দোয়াই করি, আর ওদের ভবিষ্যৎটা যেন ভালো হয়। টাইগারে এসে না অনেকগুলো বাটি দেখলাম,
সবগুলোর মধ্যে আমার এটা খুব ভালো লেগেছে, একদম লাইট পিঙ্ক, সুন্দর না? তবে টাইগারের যে বাটিগুলোর দাম ছিল 4 পাউন্ড করে, ঠিক আছে, আমার পছন্দ হয়েছে। কিন্তু আমার বাসায় তো অনেক বাটি, এখন তো আমি বাটি নিব না, আমি তো আড়ং থেকে নিয়েও আসছি। দেখতে ভালো লাগলো, দেখলাম, আমার দেখতেই ভালো লাগে, প্রয়োজন ছাড়া আমি নেই না। আর প্রয়োজন ছাড়া নিয়ে আমি কোথায় রাখবো, আমার তো স্পেস নেই, সেজন্য আমার চিন্তা করি। এটা অনেক আগে থেকে অনেক চিন্তা করি, আমি ছোটোবেলা থেকে আসলে এই টাইপের। আমার জমানোর স্বভাব ছিল ছোটোবেলা থেকে। আমি 1 টাকা তেঁতুল 1 মাস খেতাম, এরকম ছিলাম হিসাবি। আমার মা বলতো, মা তোমারই আল্লাহ সম্পদ দিবে, তুমি এত সুন্দর করে হিসাব করে চলতে পারো। আমার ভালো লাগতো, জানেন, মানে আল্লাহই তো আমাকে এরকমটা বানিয়েছে। অনেকে বলতো কিপটা, এটা সেটা, আমাকে কেউ কিপটা হিসাবে বললে আমি মোটেও কষ্ট পাই না। আমার কাছে মনে হয় এটা তো খারাপ জিনিস না, কিপটা হিসাবই। কেউ যদি আমাকে বলতো যে তুমি তো ওর টাকা মেরে খাও বা ওর সাথে বেইমানি করেছো, এটা করেছো, তাহলে আমি কষ্ট পেতাম। কিন্তু আমাকে কিপটা বলে আমি সত্যিই কষ্ট পাই না, সত্যি কথা বললাম। তো অনেক কিছু দেখলাম, এখন আমি আস্তে ধীরে বের হয়ে যাব। এই বাটিটাও সুন্দর ছিল, একটু অন্যরকম ছিল, তবে এখানটায় এক কালারের ডেজার্ট দিলে ভালো লাগবে, একদম সাদা ক্ষীর এই টাইপের কিছু দিলে ভালো লাগবে। আমার মনে হয়েছে যে ফ্রুট দিলে বা জর্দা দিলে অত মানাবে না। আমি টাইগারটা পুরো ঘুরছি না, কারণ টাইগার অনেক বড়। যে যে সেকশনগুলো আমার পছন্দ সেই সেকশনগুলোই দেখলাম, আমার দেখা হয়ে গেল। আর যাওয়ার সময় দেখে আবার ওই বাটির সাথে ম্যাচিং করা গ্লাসও ছিল, গ্লাসটা একটু পেছনের দিকে ছিল, তাই আমি উইন্ডো দিয়ে সেটা ফলো করলাম। তো ঠিক আছে, এখন আমি স্কুলের দিকে চলে যাই, কারণ আজকে আমার বাসার চাবিটা দিতে হবে। তারপর আমি আদিয়ানকে নিয়ে বাসায় চলে আসব। বাসায় আসার পর বাচ্চাদের ফ্রেশ করিয়ে দিব, তারপর আমি নিজে একটু খাবো, নামাজ পড়ব, তারপর বাসায় একটু কাজ করব। আয়াজের আজকে টিউশন আছে। আর আমি শুনতে পেলাম যে আমাদের আপা একটু অসুস্থ, আপা নাকি কিছু খেতে পাচ্ছে না। তাই ভাবলাম আজকে যখন আমি টিউশনে নিয়ে যাব, আপার জন্য আমি একটু স্যুপ করে নিয়ে যাব। আমি যাই আপার বাসায় স্যুপটা ড্রপ করে আমি আবার বাসায় চলে আসব, কারণ আমার তাড়াতাড়ি চলে আসতে হবে। আমার হাজব্যান্ডের হাতে আজকে বাসার চাবিটা নেই, সেজন্য আমার হাজব্যান্ড এসে ও একটু ফ্রেশ ট্রেশ হয়ে পরে ও আবার 7:30 আজকে আনতে যাবে। এমনটাই করছি, বাচ্চাকে যেতে যেতে অনেক বোঝাতে যাই যে দেখো আব্বু আম্মু কত কষ্ট করছে, কত স্ট্রাগল করি আমরা তোমাদের জন্য, অনেক কিছু বোঝে। আজ অনেক কিছু বুঝে, আদিয়ানও অনেক গুড, আদিয়ান তো অনেক কিছু বুঝে। আদিয়ান আজকেও সার্টিফিকেট পেয়েছে, আয়াজও পেয়েছে, ওরা মাশাআল্লাহ অনেক সার্টিফিকেট পায়। কিন্তু আমার কেন জানি মনে হয় আয়াজ একটু চুপচাপ বেশি। খুব ভয়ও হয় যে আয়াজের রেজাল্ট কি ভালো হবে জিসিএসসিতে। আয়াজ তো গেমস নিয়ে পড়ে থাকে, আমি খুব টেনশনে আছি আয়াজকে নিয়ে। তবে আল্লাহ ভরসা, দেখা যাক। আদ্রিতা যেমন এত ভালো রেজাল্ট করে ফেলেছে আল্লাহর রহমতে, আমি চাচ্ছি আয়াজ যদি একটু করতে পারতো। তো দেখা যাক আল্লাহ কি করেন, সব সময় তো দোয়া করি। তো আমি কিন্তু সব কিছু সেরে তো আয়াজকে নিয়ে বের হয়ে গেলাম। এখন আমি আয়াজকে টিচারের বাসায় ড্রপ করে আপার বাসায় যাব, আপার বাসায় স্যুপটা ড্রপ করে আমি আবার বাসায় চলে আসব। আর আদিয়ানের ফ্রেন্ডের বাসায় রেখে আসছি। আদ্রিতা ওর ফ্রেন্ডের বাসায় গিয়েছে ওর বার্থডেতে। ও যেখানে যে আমার জন্য ছবি পাঠিয়ে দেয় যেন আমি বিশ্বাস করি, আজকেও সেটা করেছে। তো আমি এখন আয়াজকে ড্রপ করে তারপর আমার আপার বাসার দিকে যাচ্ছি। চলে আসলাম আপার বাসায়, এখানে বসার একটু ইচ্ছে নাই। আজকে হাতে সময় খুবই কম, সেজন্য তাই স্যুপটা দিয়ে আমার তাড়াতাড়ি চলে আসতে হবে। তো আপার বিড়ালটাকে একটু আদর করছি। আপা রান্না করছিল দেখলাম, ছেলের বউরা কেউ বাসায় নেই। তো আমি এখনই বের হয়ে যাবো। আপা বললো একটু বসো, আমি বললাম না আজকে আর বসবো না। তো আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফিজ।